টিনা দেবী এবং তন্ময় বাবু ও তার দুই সন্তান কৈলাস ও তুহিনাকে নিয়ে বসবাস করে। আসলে তারা খুবই গরিব, তাদের বাড়িটাও ভাঙাচোরা, বাড়ি ঠিক করার মতো টাকা তাদের কাছে নেই। ওই রকম অবস্থাতেই টিনা দেবী তার ছেলে কৈলাসকে পড়াশোনা শিখিয়ে তাকে একটা ভালো চাকরিতে লাগিয়েছিল। মা মা কোথায় গেলে? আমি তো কাজে যাব, তুমি কি আমাকে খাবারটা দেবে না নাকি? হ্যাঁ রে বাবা, খাবারটা থাকলে তবে তো দেব। তোর বাবা তো না খেয়েই মাঠে চলে গেল, আর সকাল থেকে উঠে তুহিনা বাড়ির কাজই করে যাচ্ছে। ও তো খালি পেটেই রয়েছে। আসলে কি আর বলবো, বাড়িতে তো কিছুই রেশনপত্র নেই। মা তাহলে কি আমাকে আজকেও না খেয়ে অফিসে যেতে হবে? আরে বাবা, আজকের দিনটা যেমন হোক করে ম্যানেজ করে নে। আজকে তোর বাবা মাঠ থেকে ফেরার সময় রেশনপত্র কিনে নিয়ে আসবে। আসলে কি বলতো, মুদিখানাওয়ালারা আর ধারে কিছুই দিতে চায় না। তুই তো এই কদিন হলো মাত্র কাজে লেগেছিস, তার টাকাও পাইনিস। তুই যখন মাইনে পাবি তখন মুদিখানা দোকানে টাকা দিলে তারপর আবার তিনি রেশনপত্র দেবেন। আর কালকে তো আমি চাইতে গিয়েছিলাম, কিন্তু কোনো মতেই দিল না, তাই আজকে তোর বাবাকে বলেছি। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আর হ্যাঁ, বাবা মাঠ থেকে ফিরে আসলে যদি খাবার কিনে আনে তাহলে কিন্তু তোমরা খেয়ে নাও। আমি যখন মাইনের টাকা পাবো সব ধার দেনা শোধ করে দেবো। এই বলে কৈলাস না খেয়ে কাজে বেরিয়ে যায়। কৈলাসের বাবার একটা ক্ষেত জমি ছিল, তাতে কিছুটা চাষ করত, আর সেখান থেকেই কিছু টাকা লাভ হতো। তাই দিয়ে এই তন্ময় বাবু তার ছেলেকে পড়াশোনা শিখিয়েছিল, যার কারণে আজ কৈলাস একটা ভালো কোম্পানিতে কাজ পেয়েছে। কৈলাস যার কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির মালিকের নাম ছিল কিশোর। কিশোর বাবু এবং তার একমাত্র মেয়ে রিমা ওই অফিসেই কাজ করত। রিমা ছিল খুবই অহংকারী এবং অনেক রাগী মেজাজের। রিমা কোনো স্টাফ এবং কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করত না, তাদেরকে সবসময় হুকুম দিত। এমনই একদিন, ম্যাডাম আপনার জন্য চা নিয়ে এসেছি, এই নিন। হাউ ডে ইউ, তোমার সাহস কি করে হয় পারমিশন না নিয়ে আমার ক্যাবিনে ঢোকার? তুমি কি জানো না কারোর ক্যাবিনে ঢোকার আগে তার থেকে পারমিশন নিতে হয়? যাও, আবারও বাইরে যাও, আর আমাকে বলে তারপর ভিতরে আসবে। আসলে ম্যাডাম আমি তো জানি না, তাই জিজ্ঞাসা করিনি। ঠিক আছে, আপনি যেকালে বলছেন, আমি আবারও বাইরে যাচ্ছি। এই বলে কাজের মেয়েটা আবারও দরজার বাইরে যায় এবং দরজার একটুখানি খুলে সে ম্যাডামকে বলে, রিমা ম্যাডাম, এবার কি আমি ভিতরে আসতে পারি? ইংলিশে বল, ইংলিশে। ও, আমি আবার কাদেরকে ইংলিশের কথা বলছি? এরা তো গ্রামের মূর্খ লোকেরা, এরা তো ইংরেজি জানে না। সত্যি, এসো ভিতরে এসো। রিমার কথা মতো কাজের মেয়েটা ভিতরে এসে রিমার হাতে গরম চাটা দিয়ে দেয়। তখন রিমা সেই চাটা নিয়ে কাজের মেয়েটার মুখে ছুঁড়ে মারে। এটা কি? এটা কি চা নাকি অন্য কিছু? তোমরা ভালোভাবে চাটাও বানাতে পারো না? বেরিয়ে যাও এক্ষুনি আমার ক্যাবিন থেকে, বেরিয়ে যাও। রিমা যখন কাজের মেয়েটা এরকম ভাবে কথা শোনাচ্ছিল তখন সেখানে তার বাবা কিশোর বাবু চলে আসে। রিমার এরকম ব্যবহার দেখে তাকে বলে, রিমা কি হচ্ছে এসব? তুমি এই কাজের মেয়েটার সঙ্গে এরকম ভাবে অত্যাচার অপমান কেন করছো? তোমার জন্যই তো এই অফিসে কোনো কাজের লোক থাকতে চায় না, শুধুমাত্র তোমার অত্যাচারী কারণে। তুমি এনাদের সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করো? এনারা গরিব বলে কি মানুষ নয়? বাবা, তুমি এই কাজের লোকগুলোকে কেন এত ইম্পর্টেন্ট দাও? এই কাজের লোকগুলো তো অনেক গরিব, এরা তো আমাদের পায়ের নিচে থাকে। রিমার মুখে এরকম কথা শুনে কিশোর বাবু অনেক রেগে যায়। তখন কাজের মেয়েটা বলে, রিমা ম্যাডাম, তুমি আমাদের গরিব বলে এরকম ভাবে বলছো? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, দেখবে তুমিও একদিন এই গরিব জীবন কাটাবে, তখন তুমি বুঝতে পারবে গরিব হওয়াটা কতটা কঠিন। গরিবদের জীবন আপনাদের মতো সুন্দর নয়, তাদের জীবনে অনেক কিছু কঠিন পরিস্থিতি থাকে, তাদের সব সময় কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়, কিন্তু তোমরা এসব কি আর বুঝবে? এই বলে কাজের মেয়েটা সেখান থেকে চলে যায়। রিমার বাবা রিমাকে অনেক বোঝানোর চেষ্টা করে। রিমার বাবা যখন রিমার সঙ্গে কথা বলছিল তখন সেখানে কৈলাস এসে বলে, মে আই কামিং স্যার? আরে কৈলাস যে, আসো আসো ভিতরে আসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রিমা ম্যাডাম। কৈলাস, তুমি আমাকে ম্যাডাম কেন বলো? না না, তুমি আমাকে ম্যাডাম বলবে না, শুধু রিমা বলেই ডাকবে। তোমার মুখে রিমা নামটা শুনতে আমার অনেক ভালো লাগে। রিমার মুখে এইরকম কথা শুনে তার বাবা বুঝতে পারে যে রিমা কৈলাসকে মনে মনে পছন্দ করে, তাই সে কৈলাসকে বলে, কৈলাস, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আর তুমি তো জানো আমার একটাই মেয়ে, আর আমি আমার মেয়ে সব ইচ্ছে পূরণ করি, তাই আমি চাই তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নাও। একমাত্র তুমিই আছো যে আমার মেয়েটাকে শোধরাতে পারবে। কিন্তু স্যার, আপনি তো জানেন আমি অনেকই দরিদ্র, আমার বাড়িতে কি করে রাত কাটাবে ম্যাডাম? না না স্যার, আপনি আমাকে এরকম রিকোয়েস্ট করবেন না। কৈলাস,
আমি অত শত কিছু জানি না, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। কৈলাস তার স্যার আর রিমা ম্যাডামের কথাতে না বলতে পারে না। কৈলাস তার বাড়ির লোকেদের কিছুই বলে না। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর কৈলাস রিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এ কি কৈলাস, তুমি আমাকে এখানে কেন আনলে? এটা আবার কাদের বাড়ি? কেন রিমা, এটা তো আমাদের বাড়ি, চলো ভিতরে চলো। মা মা দেখো কাকে এনেছি, আমি তোমার নতুন বৌমাকে এনেছি। কি, তুই আমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছিস? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমি খালি বরণ ডালাটা সাজিয়ে নিয়ে একবার। এই তুই না, দেখ দেখ তোর নতুন বৌদি এসেছে। কি, নতুন বৌদি এসেছে? কই দেখি দেখি। এই বলে তুহিনা দরজার দিকে দৌড়ে যায় আর টিনা দেবী বরণ ডালাটা সাজিয়ে এনে তাদেরকে বরণ করে। এসো এসো আমার নতুন বৌমা, বাড়ির ভিতরে প্রবেশ করো তুমি। এটা বাড়ি? আমি তো ভাবলাম এটা কোনো ভাঙাচোরা ভূতেরও বাড়ি। এই বলে রিমা বাড়ির ভিতরে প্রবেশ করে। রিমা বাড়ির চারিদিকে দেখে সে মনে মনে ভাবে, হাই ওপরওয়ালা, আমি কোথায় ফেঁসে গেলাম? বাহ রিমা বাহ, এ কি তোর শ্বশুর বাড়ি? আমি তো ভেবেছিলাম আমার শ্বশুর বাড়িতে থাকার মতো একটা ভালো ঘর থাকবে, কিন্তু এ যে দেখছি বসার মতো কোনো জায়গাই নেই। কৈলাস বাবা, তুই বৌমাকে রুমে নিয়ে যা। মায়ের কথা মতো রিমাকে নিয়ে কৈলাস তার রুমে চলে যায়। পরের দিন অনেক বেলা পর্যন্ত রিমা ঘুমিয়ে থাকে এবং অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তারপর ফ্রেশ হয়ে তার শাশুড়ি মায়ের কাছে আসে। বৌমা, তুমি এত দেরি করে উঠলে যে? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আজকে তোমার প্রথম রান্না করার পালা। যাও, তুমি আমাদের সকলের জন্য রান্নাটা করে নিয়ে এসো। মা, আমি কেন রান্না করব? আমি রান্না বান্না করতে পারি না। আর হ্যাঁ, রান্না আমি করতে পারি, কিন্তু না একটা শর্তে। আপনি যদি আমাকে কারেন্টের চুলো এনে দেন তাহলে আমি রান্না করব। আপনাদের মতো উনুনে রান্না করার আমার অভ্যাস নেই। বৌদি, এ তুমি কি বলছো? দেখো, ওগুলো তোমার বাবার বাড়িতে ছিল, কিন্তু এখন তুমি দরিদ্র পরিবারের বৌমা, এখন আর আমাদের বাড়িতে ওসব চলবে না। তোমাকে উনুনেই রান্না করতে হবে। এই তুই না, চুপ কর, তুই একদম কথা বলবি না। বৌমা আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে শিখিয়ে দেব। কি, তুমি আমাকে এত বড় কথা বললে? তুই না, যত বড় মুখ নয় তোমার তত বড় কথা। মা দেখলেন তো আপনার মেয়ে আমাকে কিরকম ভাবে কথা বললো। আমি রান্নাই করব না। এই বলে রিমা তার রুমে চলে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন রিমা তার পুরানো কিছু শাড়ি নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে আসে এবং তার সামনে ছুঁড়ে দেয়। ওপ সরি, আমি তো বুঝতেই পারিনি যে আপনাকে লেগে যাবে। আচ্ছা শুনুন না, আমার ওইগুলো পুরাতন হয়ে গেছে, আর তাছাড়া আমি আর ওই শাড়িগুলো পরি না। আপনি তো ছেঁড়া শাড়ি পরেন তাই না? আমার এই শাড়িগুলো পরে নেবেন। রিমার এইরকম ব্যবহার দেখে কৈলাস বলে, রিমা, তোমার সাহস কি করে হলো আমার মায়ের সঙ্গে এরকম ব্যবহার করার? দেখো, এখন আর তুমি ধনী পরিবারের মেয়ে নও, এখন আমাদের গরিব পরিবারের বৌমা তুমি। ওই শাড়িগুলো তুমি পরবে। আর হ্যাঁ, রোজ রোজ আমার মা তোমাকে রান্না করে খাওয়ায় তাই না? কিন্তু এখন থেকে তোমাকে কেউ রান্না করে খাওয়াবে না। এখন থেকে না, আজ থেকে তুমি নিজে খাবার রান্না করে খাবে। এই বলে কৈলাস সেখান থেকে চলে যায়। কৈলাসের কথা মতো রিমাকে তার মা খাবার দেয় না। রিমা বাইরে চড়া রোদ্দুরে বসে বসে কাপড় কাচতে থাকে আর রান্নাঘরে গিয়ে উনুনে ফুঁদিয়ে ফুঁদিয়ে রান্না করে, কিন্তু তার তখন অনেক জোরে খিদে পেয়ে যায়। দূর বাবার, ভালো লাগে না এই চুলোতে ফুঁদিয়ে ফুঁদিয়ে, আমার এত জোরে খিদে পেয়েছে। আর এই কৈলাসটা আমাকে খাবার না দিতে বলে চলে গেল। এখন যে আমি কি করব কি জানি। রিমার মুখে এই কথা শুনে টিনা দেবী নিজের খাবার থালিটা রিমার কাছে নিয়ে এসে বলে, বৌমা, আমি জানি, আমি বুঝতে পারছি তোমার খিদে পাচ্ছে, তাই না? এই নাও, তুমি আমার খাবারটা খেয়ে নাও, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি কৈলাসকে কিছু বলবো না। আর তোমার খুব গরম হচ্ছে তাই না? তুমি এদিকে উঠে এসো, আমি রান্না করে নেব। এই বলে টিনা দেবী উনুনের সামনে এসে বসে পড়ে আর রান্না করতে থাকে। তখন রিমা মনে মনে ভাবে, আমি আমার শ্বশুর শাশুড়ির পরিবারের উপর কতই না অত্যাচার করেছি, কিন্তু এনারা আমাকে কত ভালোবাসে। আজ আমার এইরকম অবস্থা দেখে মা নিজের খাবারটা আমাকে দিয়ে দিল। আমার এইরকম কাজ করাটা একদমই উচিত হয়নি। এইভাবেই রিমা তার নিজের ভুল বুঝতে পারে। পরের দিন সকাল সকাল রিমা তাড়াতাড়ি উঠে পড়ে আর উঠে বাড়ির সমস্ত কাজ করতে থাকে এবং সকলের জন্য চা বানিয়ে তাদেরকে দেয় আর সকলের কাছে ক্ষমাও চায়। আর এইরকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। অম্বেষা তার মা অর্পিতা দেবীর সঙ্গে বসবাস করে
অম্বেশা কলেজে পড়াশোনা করে। তার বাবা যখন বেঁচে ছিল তখন সে একটা বড় কোম্পানির মালিক ছিল। এখন সেই কোম্পানিটা অর্পিতা দেবী চালায়। তাদের কোনো কিছুরই অভাব ছিল না, তাদের কোম্পানি ভালোই চলছিল। সেখান থেকে মাস গেলে অর্পিতা দেবী মোটা টাকা ইনকাম করত, আর তাই দিয়েই তাদের সংসার চলে যেত। অম্বেশাকে কোনো কিছুই কাজ করতে হতো না, সে শুধু কলেজে যেত আর সারাদিন বাড়িতে বসে থাকতো। সংসারের কাজ করার জন্য বাড়িতে 3-4টে কাজের লোক ছিল, তারা সব কিছুই ম্যানেজ করে নিত। এমনই একদিন অর্পিতা দেবী কাজে যাবার সময় অম্বেশাকে বলে, এই অম্বেশা, আমি অফিসে বেরোলাম, তুই একটু বাড়িটার খেয়াল রাখিস, আর হ্যাঁ, দরজা জানালাগুলো দিয়ে রাখিস, আর কাজের মেয়েটাকে বলে রাখিস আমার রুমটা ভালো করে পরিষ্কার করে দিতে। ও হ্যাঁ হ্যাঁ, আমার তো মনেই নেই, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কি হয়েছে মা, কি কথা বলতে মনে নেই? আরে ওই যে বাড়ি পরিষ্কার করে জবা, ও আজকে আসতে পারবে না, আমাকে কালকেই বলে গিয়েছিল। আসলে আমারই মনে ছিল না, কাজের চাপে আমি ভুলেই গিয়েছিলাম। শোন না, তুই একটু আমার রুমটা পরিষ্কার করে রাখিস। মা তুমি বলছোটা কি, আমি রুম পরিষ্কার করব? তুমি তো জানো আমি বাড়ির কোনো কাজই করি না, আর আমি কোনো কাজও করতে পারবো না। এই তুই এখন এইখানে আছিস আর কোনো কাজই করতে চাইছিস না, আর যখন আজ বাদ কাল তুই শ্বশুর বাড়িতে চলে যাবি তখন তো তোকেই এইসব কাজ রোজের করতে হবে, তখন তুই কি করবি? ওহো মা, তুমি ভাবলে কি করে আমি গরিব পরিবারে বিয়ে করব? আমি যেখানেই বিয়ে করব তাদের যেন বাড়িতে 10-15টা কাজের লোক থাকে, তাহলে আমাকে আর কিছুই করতে হবে না। না না, আমি তো ভেবেই রেখেছি তোকে আমি বড় পরিবারে বিয়ে দেব, যাদের পরিবারে অনেকজন থাকবে, তারা তোকে খুব ভালোবাসবে। মা এ তুমি কি বলছো? জয়েন্ট ফ্যামিলিতে আমি একদমই বিয়ে করব না, আর আমি ওই রকম ফ্যামিলি দেখে বিয়ে করার জন্য রাজিও হব না। জয়েন্ট পরিবারে সকলকে দেখতে হবে, সকলের খেয়াল রাখতে হবে। না না বাবা, আমি তো কাজ করতে পারবো না। করতে পারবো না বললে তো চলবে না, আমি তোকে ওই রকম পরিবার দেখেই বিয়ে দেব। সে তুই তাতে রাজি হোস আর না হোস তাতে আমার কোনো যায় আসে না। তুই যদি রাজি না হোস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে আর কোনো কথাই বলবো না, আর এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। ওফ মা, তোমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও তো অফিসে। ঠিক আছে, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। অম্বেশার মুখে এই কথা শুনে তার মা খুব খুশি হয়ে যায়। তারপর অর্পিতা দেবী অফিসে বেরিয়ে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অর্পিতা দেবী অম্বেশার জন্য পাত্রের সন্ধান করতে থাকে। কিছুদিনের মধ্যেই অর্পিতা দেবী নিজের মেয়ের জন্য বিক্রম নামের এক ছেলেকে পছন্দ করে। বিক্রমকে দেখতে খুবই সুন্দর ছিল, আর তাদের পরিবারে অনেকজন সদস্য ছিল। বিক্রমের পরিবারে তার মা বাবা, 2 বোন, দাদা বৌদি এবং বৌদির এক ছেলে আর এক মেয়ে সন্তানও ছিল। তাদের পরিবারটা অনেকই বড় ছিল। সেটা দেখে অর্পিতা দেবী ঠিক করে ফেলে যে অম্বেশার বিয়ে ওই ফ্যামিলিতেই দেবে। অর্পিতা দেবী অফিস থেকে বাড়ি ফিরে অম্বেশাকে বলে, জানিস অম্বেশা, তোর জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ পেয়েছি, অনেক খুঁজে খুঁজে পেয়েছি জানিস তো। তুই কিন্তু না বলবি না, ছেলেটা খুবই ভালো, ওর নাম বিক্রম। বিক্রম আর বিক্রমের মা কাল সন্ধ্যাবেলা তোকে দেখতে আসছে, তুই রেডি থাকবি কিন্তু। এই বলে অর্পিতা দেবী সেখান থেকে চলে যায়। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর তারা সকলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অর্পিতা দেবী অফিসে যায় না, সে বাড়ির কাজকাম করতে থাকে এবং আত্মীয় স্বজনদের আসার কথা শুনে সে ভালো মন্দ নতুন নতুন খাবার বানাতে থাকে এবং তাদের বাড়ির কাজে লোকেদেরও ঘর বাড়ি পরিষ্কার করার কাজে লাগিয়ে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা বিক্রম আর বিক্রমের মা তৃষা দেবী অম্বেশাকে দেখতে আসে। বাহ অর্পিতা দিদি, তোমার মেয়ে তো দেখছি খুবই সুন্দর, কত ফর্সা, আমার ছেলের সঙ্গে বেশ ভালোই মানাবে। এই বিয়েতে আমার তো কোনো আপত্তি নেই। কিরে বিক্রম, তুই রাজি তো? মায়ের মুখে এই কথা শুনে বিক্রম লজ্জায় মাথা হ্যাট করে নেয়। বিক্রমেরও অম্বেশাকে পছন্দ হয়ে গেছিল। সেদিনকেই তাদের বিয়ের তারিখও ঠিক করে ফেলে। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে এবং বিক্রমের সঙ্গে অম্বেশার বিয়ে হয়ে যায়। অম্বেশা বাড়ির সকলকে প্রণাম করার পর সে বলে, বাপরে বাপ, এত বড় ফ্যামিলি, সকলকে প্রণাম করতে করতে যে আমার কোমরটাই ভেঙে গেল। অম্বেশার মুখে এই কথা শুনে তার শ্বশুরবাড়ির সকলে হেসে ওঠে এবং তার শাশুড়ি মা তৃষা দেবী বলে, হ্যাঁ, তাই জন্যই তো আমার তোমাকে পছন্দ হয়েছে।
আমি জানি তুমি আমাদের সকলের ইচ্ছে পূরণ করবে, আর তুমি আমাদের বাড়ির সব কাজই করবে। এসো এসো, ভিতরে এসো। বৌমা, আমি জানি তুমি আজ খুবই ক্লান্ত হয়ে পড়েছো। ঠিক আছে, আজকে তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও। যা বলার কালকে বলবো। আর হ্যাঁ, তাড়াতাড়ি উঠবে কিন্তু, কালকে তোমাকে রান্না করতে হবে সকলের জন্য। শাশুড়ি মায়ের কথা শুনে অম্বেশা মাথা নেড়ে চলে যায় তার নিজের রুমে। পরের দিন সকাল 7টা বাজতে না বাজতে তার শাশুড়ি মা, ননদ এবং যা তার দরজায় গিয়ে ধাক্কা দিতে থাকে। দরজার আওয়াজ শুনেই অম্বেশা দরজা খোলে এবং তার শাশুড়ি মা তাকে বলে, ওহো বৌমা, তুমি এখনো রেডি হওনি? আরে বাবা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে এসো। তোমাকে তো কালকে বলে দিলাম যে তাড়াতাড়ি উঠবে। অনেক কাজ আছে, সব তোমাকে বলে দেবো, তাড়াতাড়ি নিচে এসো। এই বলে শাশুড়ি মা, তার ননদ এবং যা নিচে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই অম্বেশা রেডি হয়ে নিচে আসে। তখন তার ননদ এবং যা বলে, বৌদি, আজ কিন্তু আমাদের জন্য খুবই সুন্দর সুস্বাদু খাবার রান্না করতে হবে। আমি রসগোল্লা খেতে খুবই পছন্দ করি, তাই আজ আমি তোমার হাতে রসগোল্লা খেতে চাই। বৌদি, আজ আমাকেও তোমার হাতের বিরিয়ানি খাওয়াতে হবে। আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। অম্বেশা, আজ তোমাকে সকলের জন্য খাবার বানাতে হবে। যাও, তোমার যেটা ইচ্ছে করে তুমি সেটাই বানিয়ে নিয়ে এসো। হাই হাই ওপরওয়ালা, আমি কোথায় এসে পড়লাম? আমি তো মায়ের বাড়িতে কিছুই করতাম না, এক গ্লাস জল ঢেলেও খেতাম না, আর এখানে এসে আমাকে এতজনের জন্য রান্না করতে হবে, তাও বা আবার আলাদা আলাদা খাবার বানাতে হবে। হে ঈশ্বর, এখন আমি কি করব? সত্যি, আমার যদি 10টা হাত থাকতো তাহলে আমি সব কাজ একসাথে করে দিতাম। অম্বেশা যখন মনে মনে এইসব কথা ভাবছিল, তখনই তার বড় জায়ের 2 ছোট সন্তানরা সেখানে এসে বলে, কাকি কাকি, আমাদের জন্য নতুন খাবার বানাবে। আমি ম্যাগি খেতে খুবই ভালোবাসি, আমার জন্য ম্যাগি বানাবে। কাকি কাকি, আমার জন্য রোল বানাবে, আমি রোল খেতে খুব ভালোবাসি। হাই হাই ওপরওয়ালা, আমি কি করে এত কিছু খাবার বানাবো? এরা কি দেখতে পাচ্ছে না আমার একটা হাত, 10টা হাত না? এরা এত কিছু খাবারের লিস্ট আমাকে বলছে, আমি কি করে এত কিছু খাবার বানাবো? আজকে তো আমাকে কেউই সাহায্য করবে না। এই জন্যই মাকে বলেছিলাম আমি বড় পরিবারে বিয়ে করব না। এই মাটাও না আমার আর ভালো লাগে না। এইরকম ভাবতে ভাবতে অম্বেশা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে সে সকলের পছন্দের খাবার বানাতে থাকে। সকলে তখন খাবার টেবিলে বসে খাবারের অপেক্ষা করছিল এবং একবার করে চিৎকার করে বলছিল, বৌমা, কি হলো? খাবারটা কখন হবে? আমরা যে কখন থেকে ওয়েট করছি, তাড়াতাড়ি নিয়ে এসো। বাচ্চা দুটো তো বসে রয়েছে। হ্যাঁ, এই তো আসছি, হয়ে গেছে। অম্বেশা আরো তাড়াতাড়ি করে রান্না করতে থাকে এবং সে সকলের পছন্দের খাবার বানাতে থাকে। সে যখন টেবিলে খাবার বেড়ে দেয়, তখন তার শাশুড়ি মা বলে, বৌমা, তুমি সকলের পছন্দের খাবার বানালে, কিন্তু আমার পছন্দের খাবার বানালে না। এই শুনে অম্বেশা আরো বিরক্ত হয়ে যায়, কিন্তু সেই নতুন বউ হওয়ার কারণে কাউকে কিছুই বলতে পারছিল না। আর এইরকম ভাবেই প্রত্যেকদিন অম্বেশাকে সকলে কিছু না কিছু কাজ ধরিয়ে দিত। অম্বেশা জয়েন্ট শ্বশুর বাড়িতে একটুকু রেস্ট নেবার সময় পেত না। বৌমা, একবার এদিকে এসো তো। হ্যাঁ মা, বলুন, আপনি ডাকছিলেন? আসলে আমার পায়ে খুবই ব্যথা করছে, তুমি একটু পাটা টিপে দাও তো। শাশুড়ি মায়ের কথা মতো অম্বেশা তার শাশুড়ি মায়ের পা টিপে দিচ্ছিল। কিছুক্ষণ পরেই তার বড় ননদ তাকে চিৎকার করে বলে, বৌদি, বৌদি, কে এসেছে দেখো। আরে দরজাটা ঠুকছে, আমি খুলতে পারবো না, তুমি একবার গিয়ে খুলে দাও। এইরকম ভাবে অম্বেশা জয়েন্ট পরিবারে সকলের সেবা করছিল। সকলের সেবা করতে করতে সে নিজের খেয়াল রাখতে ভুলে গেছিল। একদিন অম্বেশা খুবই অসুস্থ হয়ে পড়ে। তখন সকলে মিলে তার অনেক খেয়াল রাখতে থাকে এবং সকলে তাদের নিজের ভুল বুঝতে পারে। বৌমা, আমরা তোমাকে দিয়ে অনেক কাজ করিয়েছি, আসলে আমরা বুঝতেই পারিনি এতদিন ধরে তুমি আমাদের কত খেয়াল রেখেছো, কিন্তু আমরা তোমার খেয়াল রাখতে ভুলেই গিয়েছিলাম। আমাদের ক্ষমা করে দাও। এবার থেকে আমরা সকলে মিলেই এক একটা কাজ ভাগ করে নেব। সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। এইরকম ভাবে তারা তাদের নিজের ভুল বুঝতে পারে এবং তারা সকলেই অম্বেশার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে তারা সকলেই কাজ ভাগ করে নিত। আর এইরকম ভাবে
তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।